আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সম্পদ বিবরণী যাচাই করলে মনোনয়ন বাতিল হতো, প্রধানমন্ত্রী হতে পারতেন না, হবিগঞ্জে দুদক চেয়ারম্যান। সরকারি চাকরিতে কোটা বৈষম্য ও নিয়োগ জালিয়াতির প্রতিবাদে রাঙ্গামাটিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি কোটা বিরোধী ঐক্যজোটের, পার্বত্য জেলা পরিষদের সামনে বিক্ষোভ। নারায়ণগঞ্জের ফতুল্লায় লাইন ফেটে 2 দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ, থমকে গেছে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন, বাড়ির রান্না, চরম দুর্ভোগে এলাকাবাসী। সাভারের আশুলিয়ায় তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের 13 বছর আজ, দীর্ঘদিন পেরিয়ে গেলেও চিকিৎসা ও ক্ষতিপূরণ পাননি ক্ষতিগ্রস্তরা। এবং শীতের সবজিতে ভরে উঠেছে মুন্সিগঞ্জের হাটবাজার, টাটকা সবজির টানে আসছেন ক্রেতারা। জয়পুরহাটে আলু আবাদে ব্যস্ত চাষিরা, সার সংকটের অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2008 সালে নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রীর দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করা হলে তার মনোনয়ন বাতিল হতো। তিনি নির্বাচন করতেন পারতেন না, প্রধানমন্ত্রীও হতে পারতেন না বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে হবিগঞ্জ জেলার শিল্পকলা একাডেমিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে আয়োজিত গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। আসন্ন নির্বাচনে প্রার্থীদের সম্পদ বিবরণী যাচাইয়ে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। গণশুনানিতে 34টি সরকারি দপ্তরের বিরুদ্ধে 81টি অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যাখ্যা দেন দুদক চেয়ারম্যান। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দ্রুত সমস্যাগুলো সমাধানেরও নির্দেশ দেন তিনি। সাবেক পলাতক প্রধানমন্ত্রী তিনি নিজেও তার সম্পত্তি একটা বিরাট রকম গোজামিল দিয়ে 2008 সালে নির্বাচিত হয়েছেন। সেটাই যদি না হতো তাহলে তো 2008 সালে তিনি নির্বাচিত হন না, তার নমিনেশন বাতিল হয়। তার নমিনেশন যদি বাতিল হয় তিনি এমপি হন না, তিনি প্রধানমন্ত্রী হন না, তার দলই তো ক্ষমতায় আসে। আপনি যদি খারাপ লোককে নির্বাচিত করেন, আপনি যদি ঘুষখোরকে নির্বাচিত করেন, চাঁদাবাজকে নির্বাচিত করেন, নমিনেশন বাণিজ্য যারা করে তাদেরকে নির্বাচিত করেন, তাহলে আপনাকে তো সেই একই রকম জিনিস ভোগ করতে হবে। রাঙ্গামাটিতে সরকারি চাকরিতে কোটা বৈষম্য ও নিয়োগ জালিয়াতির প্রতিবাদে জেলা পরিষদ ভবনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট। এ কারণে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ভবনের মূল ফটক সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়। পরে কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিক কমিটির নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সরকারি চাকরিতে কোটা বৈষম্য, প্রশ্নপত্র জালিয়াতি, ফল প্রকাশে অনিয়ম এবং নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। নারায়ণগঞ্জের ফতুল্লার শাসনগাঁও এলাকার উড়াল সেতুর বোরিং গাঁথুনি করার সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে প্রায় 2 দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বন্ধ হয়ে গেছে শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম, বাসাবাড়িতে রান্নাও বন্ধ। অনেক শিল্প প্রতিষ্ঠানের মালিক বিকল্প পদ্ধতিতে জেনারেটর চালিয়ে উৎপাদন অব্যাহত রেখেছেন। গ্যাসের যে পাইপলাইনটি ফেটে গেছে সেটি মাটির অনেক গভীরে, ফলে বড় গর্ত করে পাইপের ওই ক্ষতিগ্রস্ত চিহ্নিত করে কাজ করছে কর্তৃপক্ষ। সে কারণেই দেরি হচ্ছে বলে জানান তারা। সাভারের আশুলিয়ার তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের 13 বছর পূর্তি আজ। সেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 111 জন শ্রমিক। এত বছরেও ক্ষতিপূরণ, চিকিৎসা আর পুনর্বাসন নিশ্চিত হয়নি ক্ষতিগ্রস্তদের। বেশিরভাগ ভুক্তভোগীই মানবেতর জীবনযাপন করছেন, এমনকি শাস্তিও নিশ্চিত হয়নি এই ঘটনায় জড়িতদের। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণ হারানোর পাশাপাশি অগ্নিদগ্ধ হন অনেকেই। এদিকে সকালে তাজরিন গার্মেন্টসের পরিত্যক্ত ভবনের সামনে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে তাদের পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রমিক সংগঠন। এরপর স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেন আহত শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় বক্তারা দ্রুত শ্রমিকদের পুনর্বাসন সহ দোষী গার্মেন্টস মালিক দেলোয়ারের শাস্তির দাবি জানান। 13টা বছর ধরে আমরা পোলাপানি অনেক কষ্টে আছি। মানুষ আসামিরা জেল খাটাচ্ছে, আমরা দুনিয়াতে জেল খাটাচ্ছি। এই কষ্ট করার মতো আর কেউ নাই।
কাক যা দানামো কার গাছে তলে যা ছায়া ধর্ম আমরা অনেক কষ্টে আছি বাবা। আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা নিশ্চিত করা এবং এই তাজরিন ঘটনার এই জন্য যারা দায়ী ব্যক্তি, মালিক সহ যারা দায়ী ব্যক্তি তাদের সকলকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। প্রায় 2.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের কদমতলীতে 4তলা ভবনের আগুন। এর আগে দুপুর 1:30টার দিকে কোতোয়ালির কদমতলী পোড়া মসজিদ এলাকায় চেয়ারম্যান বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিস জানায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ভবনটি 4 তলায় কম্বল, সোয়েটার ও ফুটবল সহ বিভিন্ন আমদানি পণ্যে গোডাউন ছিল বলে জানায় স্থানীয়রা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বরিশালে জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ আলম মিঠু। পরে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন নেতাকর্মীরা। যশোরের ঝিকরগাছায় চাচাতো ভাইকে হত্যার দায়ে 2 ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের 2 ভাই ওসমান ও আলী হোসেন। তার মৃত ছবেদ আলী সর্দারের ছেলে। 2023 সালের 7 সেপ্টেম্বর সন্ধ্যায় এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত কামরুলের বাবা রুহুল আমিন সর্দার 3 জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন। জামায়াত ইসলামী নেতার সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেছেন, থানা, পুলিশ, প্রজাতন্ত্রের কর্মচারী কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে বিএনপি ঘোষিত 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে তিনি আরও বলেন, এ বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করে জামায়াত নেতাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। উস্কানিমূলক কথাবার্তা বলে তারা নির্বাচনকে বিতর্কিত করতে চাইছে বলেও মন্তব্য করেন শরফত আলী সপু। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ডিসি সাহেব, ইউনূস সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব তাদের কথা উঠবে আর বসবে। কারণটা কি? আপনারা আজকে বিতর্কিত করছেন নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আহ্বান জানাবো, আপনারা এইসব কথা থেকে বিরত থাকুন। নির্বাচনটা যাতে সামনে সুন্দর মতো হতে পারে, মানুষ যাতে সবাই সুন্দর মতো ভোট দিতে পারে, স্বাভাবিক ভোট দিতে পারে, নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই জন্য আপনারা কাজ করুন। হবিগঞ্জ 4 চুনারুঘাট মাধবপুর আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে শাম্মী আক্তারকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন চুনারুঘাট উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক ও চুনারুঘাট উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। চুনারুঘাট মাধবপুর আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন SM ফয়সাল। চূড়ান্ত মনোনয়নে সৈয়দ ফয়সালকে পরিবর্তন করে বিএনপির সহ বিভিন্ন স্থানীয় সরকার বিষয় সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁর পোরশায় বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সারাইগাছি মোড়ে কাতিপুর কালীনগর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ 1, নিয়ামতপুর, পোরশা ও শাহপার আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন ও পোরশা উপজেলা বিএনপির সহসভাপতি মোসাদ্দের রহমান সহ অন্যান্য নেতারা সভায় বক্তব্য রাখেন। মেহেরপুরের গাংনীতে অস্ত্রসহ 1 যুব দল নেতাকে আটক করা হয়েছে। গাংনীর পূর্ব মালদা সহ 10 গ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনী তাকে আটক করে। সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের একটি দল ভোরে এই অভিযান চালায়। এ সময় তার বাড়ির ছাদ থেকে একটি 1 শুটার
পিস্তল উদ্ধার করা হয়। আটক মনিরুজ্জামান মনি গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। এরপর অবৈধ অস্ত্র রাখার অপরাধে মনির বিরুদ্ধে মামলা দায়েরের জন্য তাকে গাংনী থানার সোপর্দ করে সেনাবাহিনী। রংপুরে 53 জন জুলাই যোদ্ধার গেজেট বাতিলের প্রতিবাদ ও তাদের পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জুলাই যোদ্ধারা। মহানগরী জুলাই স্মৃতিস্তম্ভে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন 2024-এর জুলাই যোদ্ধা জয়নাল আবেদিন। এ সময় তিনি 53 যোদ্ধাকে বাতিল না করে অবিলম্বে গ্যাজেটভুক্ত করার দাবি জানান। শরীরে ক্ষতবিক্ষত গুলির দাগ ও পিলেট নিয়েও কয়েকজন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। গত মৌসুমে লোকসান পোষাতে জয়পুরহাটের মাঠে মাঠে শুরু হয়েছে আলু চাষ। তবে ব্যবসায়ীদের সিন্ডিকেটে সার সংকটে বিপাকে কৃষকরা। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা। ডিলাররা বলছেন, চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় কৃষকদের চাহিদা মেটানো যাচ্ছে না। তবে কৃষি বিভাগ বলছে, জেলায় সারের সংকট নেই। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। দেশের আলু উৎপাদনের অন্যতম জেলা জয়পুরহাটে প্রতি বছর প্রায় 10 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়। গত মৌসুমে আলুতে চরম লোকসান হওয়ায় এবার লাভের আশা কৃষকের। তবে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ চাষিদের। সব এলাকাতেই ফসফেট পাওয়া যাচ্ছে না, কোনো গুণগত যা পাওয়া যাচ্ছে না, তোমার এলা সার পাওয়া যাচ্ছে। এখন তো আলুর আমাদের দরকার হলো ফসফেট সারেরই হলো 1 নম্বর। স্লিপ দেবে না 200 টাকা বেশি, স্লিপ চালে সার নেয়। স্লিপ ছাড়া সার নিলে সার পাওয়া যায়, কিন্তু আমার স্লিপ চালাতে স্লিপ দিবে না তারাই। আমরা জমি রেডি করে আমরা সার না থাকার কারণে আমরা আলু কাটতে পারছি না। 5-6 বিঘা আলু লাগা লাগবে, আর সার পাচ্ছি 4 বস্তা। চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় কৃষকদের সারের চাহিদা মেটানো যাচ্ছে না বলছেন ডিলাররা। কৃষকের চাহিদা ড্যাপ আর পটাশের বেশি, সেই তুলনায় আমাদের সরবরাহ কম থাকায় আমরা কৃষকের চাহিদা অনুপাতে মাল সরবরাহ করতে পারতেছি না। সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের ডিএপি সার, টিএসপি সার, এমওপি সারের বরাদ্দটা আরো বৃদ্ধিকরণ করা হোক। জেলার সারের সংকট নেই জানিয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। যদি কোনো কৃষক ভাই অভিযোগ করে যে তাদের কাছে দাম বেশি যাচ্ছে, এ বিষয়ে আমাদের উপজেলায় যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো এবং দরকার হলে ইসো সাহেবকে ওখানে গিয়ে তার সরকারি দামে তার যে সার দরকার সেটা তাকে সরবরাহ করা হবে। জেলায় এবার 39,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য পূরণে সারের সংকট দূর করতে দ্রুত সিন্ডিকেট ভাঙার দাবি কৃষকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মুন্সিগঞ্জ বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে। নতুন সবজির দাম চড়া হলেও কিছু কিছু সবজিতে দর কমেছে। প্রধান সড়কের পাশে এসব তাজা সবজির পসরা ঘিরে পাইকার ও সাধারণ ক্রেতাদের রয়েছে উপচে পড়া ভিড়। মুন্সিগঞ্জ প্রতিনিধি ফরিদুল হাসান ফরিদের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়ক এটি। খুব ভোরেই সরাসরি ক্ষেত থেকে আনা শাকসবজির পসরা বসিয়েছেন কৃষক ও পাইকাররা। সবজি বিক্রেতাদের হাঁকঠাকে জমজমাট পুরো এলাকা। নতুন সবজির দর চড়া হলেও কিছু কিছু সবজিতে দর কমেছে কেজিতে 10 টাকা পর্যন্ত। হাটটিতে নতুন আলুর দাম এখনো হাঁকা হচ্ছে কেজি প্রতি 140 টাকা করে। তবে হিমায়িত পুরনো আলুর দর এখনো 15 থেকে 20 টাকা কেজি। এই হাটে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় 20 থেকে 25 মেট্রিক টন সবজি। সবজির দাম এখনো কমেনি, সবজির দাম আগের মতোই ছিল, এখনো আছে, কিন্তু সবজি অনেক সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু বাজারের দাম কমেনি। এখন এই এলাকার সবজির ভরা মৌসুম, আমদানিও যথেষ্ট, কিন্তু দাম কমতেছে না। 3টা দোকানে, একটা দোকানে উস্তাদ দেখলাম 100 টাকা কেজি, একটা দোকানে দেখলাম 80 টাকা কেজি, আবার একটা দোকানে দেখলাম হইলো 50 টাকা কেজি। তো উস্তাদ তো একই। ক্রেতাদের অভিযোগ, কারসাজির কারণে ভরা মৌসুমেও সবজির দর কমছে না। পাইকারদের কাছে বা যাদের কাছে ক্রয় করি তাদের কাছে জিজ্ঞেস করার পরে বিগত দিনে বৃষ্টি হয়েছে প্রচুর, ফসলাদি নষ্ট হয়ে গেছে, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, বীজের দাম বেশি, উৎপাদন হয়, এইসব কষ্ট দেখায়। আসলে কি এটা সিন্ডিকেটের কারসাজি না আড়তদারদের কারসাজি না
কৃষকদেরই কাজ দাদি। নতুন আলু 140 টাকা কেজি, মূলা হচ্ছে 50 টাকা কেজি, কালা বেগুন হচ্ছে 40 টাকা কেজি, আর তাল বেগুন হচ্ছে 140 টাকা কেজি। এদিকে সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সিন্ডিকেট সহ কোনো মধ্যস্বত্বভোগী যাতে কোনো ধরনের এই সবজির মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য প্রশাসনিকভাবে আমরা মনিটরিং অব্যাহত রেখেছি। জেলায় এবার 2900 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। সকালে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। মাদারীপুরের শিবচরে 10ম শ্রেণীর ছাত্রী সুমাইয়াকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সুমাইয়ার বিদ্যালয়ের সহপাঠী ও স্থানীয়রা অংশ নেন। মানববন্ধনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাতব্বর তার লোকজন নিয়ে বাড়িতে এসে সুমাইয়াকে নানা কুরুচিপূর্ণ ও অপমানজনক কথা বলে। সেই অপমানের যন্ত্রণা সইতে না পেরে সুমাইয়া আত্মহত্যা করে। নাটোরে শুরু হয়েছে ট্রাফিক সেবা সপ্তাহ। এ উপলক্ষে শহরের মাদ্রাসা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান সহ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। বর্ণিল আয়োজনে শেষ হল গারোদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ওয়ানগালা বা নবান্ন উৎসব। 3 দিনের এই আয়োজনে ঐতিহ্যবাহী পোশাকে বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে অংশ নেয় গারো সম্প্রদায়ের মানুষ। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদল ও জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের পাঠানো তথ্য চিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সীমান্তবর্তী জামালপুরের বক্সিগঞ্জের দিগনাকুলার ধর্মপল্লীতে ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হয় ওয়ানগালা বা নবান্নের আয়োজন। শস্য দেবতাকে কৃতজ্ঞতা জানিয়ে নতুন ফসল ঘরে তোলার অনুমতি চাইতেই গারো সম্প্রদায় পালন করে এই ধর্মীয় উৎসব। তাদের বিশ্বাস, শস্য দেবতা মিসিস হালজংয়ের উপরই নির্ভর করে ফসলের ভালো ফলন। শুরুতে থক্কা অনুষ্ঠান, শস্য দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গ, প্রবেশগীতি, প্রার্থনা, বাণীপাঠ, উপদেশ ও অর্পণগীতি সহ নানা আনুষ্ঠানিকতা শেষে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব। ওয়ানগালা ঘিরে বসে মেলাও, যেখানে গারোদের নিজস্ব খাবার, পোশাক আর ঐতিহ্যবাহী নানা সামগ্রীর দেখা মেলে। ওয়ানগালা মূলত আসলে ধন্যবাদ কৃতজ্ঞতার অনুষ্ঠান। এটা গারোদের প্রধান উৎসব। এটা আমরা প্রত্যেক বছর সেই ওয়ানগালা অনুষ্ঠান ভালোভাবে জাঁকজমকভাবে পালন করে আসি। ওয়ানগালা হলো আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে পালন করার চেষ্টা করি। শস্য দেবতার যে সৃষ্টিকর্তা, তিনি আমাদের আদি পুরুষকে বীজ দিয়েছিল যে তুমি এই বীজগুলা পাহাড়ে বনে ঝুম চাষ করো, ফসল উৎপন্ন করো। আর এত ফসল উৎপন্ন হয়েছে যার জন্য এই শীতের আগমনে তারা ফসল কাটা শেষ হলে শস্য দেবতাকে ধন্যবাদ দিতে। শেরপুরের ঝিনাইগাতির মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনের উদ্যোগে উৎসবের উদ্বোধন করেন ঢাকা মহাধর্ম প্রদেশের কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি রোজারিও। ধর্মীয় আচারের পর ঐতিহ্যবাহী নাচ আর সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয় গারো সম্প্রদায়ের মানুষেরা। এই সময় নিজেদের ঐতিহ্যবাহী পোশাক আর মাথায় পড়ে খুতুপে নামের কারুকাজ করা পাগড়ি। বাসায় রান্না হয় ঐতিহ্যবাহী খাবার, বসে মেলাও। গারো সম্প্রদায় ছাড়াও ওয়ানগালার উৎসবে অংশ নেন সাধারণ বাঙালিরাও। দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করা হয় ওয়ানগালার প্রার্থনায়। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।